শিলিগুড়ি মাননীয় সু এই অনুষ্ঠানে আকাশবাণীর প্রচেষ্টা বিশিষ্ট জনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে। মাননীয় অনুষ্ঠানে আজ সমাজ চেতনায় আমার জীবন নিয়ে স্মৃতিচারণ করছেন পার্থপ্রতিম বসু। আলাপচারী দেবশ্রী সাহা। নমস্কার। মাননীয় অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার পার্থপ্রতিম বসু, যিনি পেশায় একজন চিকিৎসক, পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন। বাকি কথা তার মুখ থেকেই শুনে নেব আলাপচারিতার মাধ্যমে। প্রথমেই পার্থপ্রতিম বাবু, আপনাকে মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। নমস্কার। নমস্কার। এবারে ফিরে যাই একদম আপনার ছোটবেলার দিনগুলিতে। প্রথমেই বলুন, আপনার জন্ম কোথায়, কত সালে? আসলে আমার বাবা ছিলেন ভারতীয় রেলের কর্মী। বাবা যখন বানারহাটে আসে, বানারহাট হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকা, চা বাগিচা অধ্যুষিত এলাকা বানারহাট। সেখানেই এক রেল কোয়ার্টারে আমার জন্ম আর কি। আমাদের পরিবারটা ছিল যৌথ পরিবার, যৌথ পরিবারের মধ্যে ছিলাম আমরা। ঠিক। আপনার জন্ম ঠিক কত সালে? 1963 সালে আমার জন্ম। আচ্ছা, তখন আপনার পরিবারে কে কে ছিলেন? বললেন আপনি যৌথ পরিবারের একজন সদস্য। আসলে আমাদের পরিবারটা তো রাতের অন্ধকারে দেশভাগের দগদগে ক্ষত নিয়ে যারা 7 পুরুষের ভিটে মাটি ছেড়েছিল, তেমনই একটা পরিবার ছিল আমাদের পরিবার। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের পরিবার ওই বানাহাটে, যেহেতু বাবা রেলে কাজ করা সূত্রে এসেছিলেন আর কি, সেখানে তারা রেল কোয়ার্টারে আস্তানাগারে। বাবা ছিলেন, কাকু ছিলেন, জেঠিমা ছিলেন, কাকাতো ভাই বোন ছিলেন। আর সংসারের মূল যে কর্ণধার আমার সেই অশীতিপর ঠাকুমা, তিনি ছিলেন আমাদের পরিবারের মাথা। তারই কোলে পিঠে আমরা ভাই বোন দিদি সব একসাথে ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে বড় হতে থাকি। আপনার প্রাথমিক শিক্ষা কি বানারহাটেই? বানারহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি পরবর্তীকালে। প্রথমে আমাদের একটা ছোট প্রাইমারি স্কুল ছিল, সেটাকে মাখনবাবুর স্কুল বলতেন। কারণ কি, তার যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি ছিলেন মাখনলাল ব্যানার্জি। আমরা একটু দুষ্টুমি করে বলতাম বাটার রেড, তখন শব্দ ইংরেজি শিখেছি। তাহলে সেই মাখনলাল স্যারের স্কুল ছেড়ে আপনি উচ্চশিক্ষায় কোথায় গেলেন? ওখান থেকে আমরা 4th শ্রেণী পাশ করার পরে তখন বৃত্তি পরীক্ষা বলতো, তারপরে আমরা চলে আসি বানহাট উচ্চ বিদ্যালয়ে। আমরা 5 থেকে 12 পর্যন্ত ওখানেই পড়াশোনা করি আর কি। বেশ। আপনার ছাত্র জীবনের কোনো অভিজ্ঞতার কথা? ছাত্র জীবনে তো অনেক রকম অভিজ্ঞতা আমার রয়েছে আর কি। তো মাস্টারমশাই আমাদের যিনি ছিলেন আর কি, মাখনলাল ব্যানার্জি, সেই মাখন স্যার ডেকে আসতো আর কি, এসে বলতো, ভাই বস এদিকে আয়। তা আমরা গেলাম, বলে অঙ্ক করার পরে তিনি জিজ্ঞাসা করতেন, হ্যাঁ বুঝছস? আমি বললাম বুঝছি। তাহলে কি বুঝছস বুঝা? দেখেছিস খুব ঝামেলা, বুঝছস বললে আর কি, হ্যাঁ বললে। মাস্টারমশাই আবার সেটা। এরপরে যখন একদিন আমি ঠিক করলাম যে ঠিক আছে, যখন বললো যে কি বুঝছস, আমি বললাম বুঝি নাই। মাস্টারমশাই বললেন, কি বোঝোস নাই বুঝা। বাহ, খুব সুন্দর মজার একটি অভিজ্ঞতা। তো উচ্চশিক্ষা লাভের পর পরবর্তীতে আপনি কি করলেন? পরবর্তীকালে আমি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করলাম জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ থেকে। তারপরে আমি চলে যাই কলকাতায় কর্মসূত্রে। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানি, তখন সল্টলেকে আর কি কাজ চলছে। পাইল বসানো হচ্ছে। পাইলস মানে হচ্ছে বড় বড় লোহার থাম্বা মাটির নিচে বসিয়ে তার উপরে বিল্ডিং হতো। কারণ মাল্টি স্টোরিড বিল্ডিং হওয়ার মতন সেখানকার মাটিটা উপযুক্ত হয়নি। সেগুলো দেখাশোনা করার দায়িত্ব সাইট ইঞ্জিনিয়ারের কাজ করি। আচ্ছা। পরবর্তীকালে আমি দেখলাম ওখানে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে, ধরুন ঠিকাদারদের সাথে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট, শ্রমিকদের সঠিক পরিমাণে যেগুলো প্রোটেকশন ডিভাইস দেওয়া দরকার, হেলমেট বা অন্য অন্য জিনিসগুলো হাই অ্যালটিটিউডে কাজ করার জন্য, সেগুলো ছিল না। তারপরে বিভিন্ন রকম সিমেন্ট বালি নিয়ে অন্যরকম হয়। তা আমি দেখলাম প্রযুক্তির থেকে ওই বিষয়গুলোটাই খুব বেশি প্রাধান্য পাচ্ছে এইসব ক্ষেত্রে। তো আমার ওই ভালো লাগলো না। মানে প্রথম কাজে আপনার তিক্ত অভিজ্ঞতা এবং আমার নিজের মনে হলো যে আমি যে রং তুলি আমার কাছে আছে, এই ক্যানভাসটা তার উপযুক্ত নয়। তারপরে আপনি কি সিদ্ধান্ত নিলেন? তখন আমি আর 2-একটা কোম্পানিতে যোগাযোগ করলাম। তো সবাই দেখলাম যে জুনিয়র ইঞ্জিনিয়ারদের ওইভাবেই কাজ করায় আর কি। তারপরে সে সময় যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, মানে যেখানে গবেষণা করে আমাদের সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেখানে ভারত সরকারের আর্থিক অনুকূল্যে
এবং সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় সায়েন্স জার্নালিজমের কোর্স শুরু হয়েছে। তো আমার তখন মনে হলো তাহলে এইদিকে একটু যাই। হুম। তো গেলাম, ভর্তি হলাম। যেহেতু ওর আর্থিক আনুকূল্য ছিল, পয়সা কড়ি খুব বেশি লাগতো না সে সময়। সেখানে আমি তখন সায়েন্স জার্নালিজমের কোর্সটা করলাম। তারপরে আমি আকাশবাণীতে বেশ কিছুদিন বিভিন্ন অনুষ্ঠান করতাম, যুব অনুষ্ঠান, কলকাতা আকাশবাণী। তাছাড়া ছোট, ছোট অনেক কিছু লিখতাম বিভিন্ন পত্র-পত্রিকায়। আচ্ছা, পার্থপ্রতিম বাবু, তো আপনি চিকিৎসা শাস্ত্রের প্রতি কবে অনুরাগী হলেন বা সে বিষয় নিয়ে আপনার কাজকর্ম কবে শুরু করলেন? আসলে আমি তো বিজ্ঞান সাংবাদিকতা নিয়ে জোর কদমে লড়াই শুরু করে দিলাম আরকি। হুম। তখন আনন্দবাজার বিভিন্ন পত্র-পত্রিকায় আমার লেখা প্রকাশিত হতো। আকাশবাণীতেও অনুষ্ঠানে প্রোগ্রাম করতাম। হুম। তারপরে আমি আমার পারিবারিক এবং বিভিন্ন কারণে ডুয়ার্সে শিফট করি, মানে আমার মাতৃভূমিতে। বেশ। সেই সময় আমার কাকাবাবু এখানে খুব প্রতিষ্ঠিত ডাক্তার ছিলেন, অনিল কুমার বোস বলে। তার সান্নিধ্যে আছি এবং এই অঞ্চলে থেকে হুম। সাংবাদিকতা করে সংসার চালানোটা একটু মুশকিল, মানে আয় রোজগারটা। হুম। তখন আমি কাকার সাথে হোমিওপ্যাথিক পড়াশোনা করা শুরু করি। মানে আপনি কাকার অনুপ্রেরণাতেই আবার এই এখানে বিষয়ে ঝুঁকলেন। ঝুঁকলেন আরকি। হুম। ঢুকলাম মানে অনুপ্রেরণা বললে বিষয়টা একটু অন্যরকম মানে দাঁড়ায়। এটা তখন প্রয়োজনও হয়ে দাঁড়ালো। প্রয়োজন হয়ে গেল। প্রয়োজনে দাঁড়ালাম। আরেকটা ব্যাপার হচ্ছে আমার পরিকাঠামোগুলো ছিল আরকি। হুম। কাকাবাবুরও মানে অনেক রুগী-টুগী ছিল। তখন আমি এদিকে সুইচ ওভার করি আরকি। বেশ। তাহলে আপনি একটু আগে যেটা বললেন, আপনি প্রচুর লেখালেখি করছিলেন পত্র-পত্রিকায়। তো কি বিষয়ক আপনার লেখা বা আপনার ভাবনা কি ছিল? যেহেতু আমি বিজ্ঞান সাংবাদিকতা, হুম। ওটার নাম ছিল সায়েন্স জার্নালিজম অ্যান্ড মিডিয়া প্র্যাকটিস। হুম। তো যেহেতু বিজ্ঞান বিষয়কে আমি লেখা শুরু করলাম। আর আমি আরেকটা কথা একটু প্রসঙ্গত বলে নিই। আমি যখন 12 এর ছাত্র, তখন ১৯৮১ সালে ব্যাঙ্গালোরে আমি ১ম এ পূর্ব ভারত বিজ্ঞান শিবিরে অংশগ্রহণ করি। হুম। ওটা সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের মাঠে হতো আরকি কলকাতায়। হুম। ওটা বিআইটিএম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, ওরা ব্যাপারটা অর্গানাইজ করতো। সেখানে পুরস্কৃত হই। পরবর্তীকালে আমি ব্যাঙ্গালোরে যাই আরকি। ওদের তরফ থেকে সর্বভারতীয় ক্ষেত্রে। সে সময় রাষ্ট্রপতি ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি এবং দিল্লিতে তখন শীলা দীক্ষিত এরা হুম। ছিলেন। উনারা এসেছিলেন আমাদের ওই এক্সিবিশনটা দেখতে আরকি। তো আমার সাথে রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডির বেশ কিছুক্ষণ কথা হলো আরকি। ওটা খুব ভালো লাগে। তারা বেশ। আমাকে খুব প্রশংসিত করেন এবং সেই উৎসাহিত করেন। এবং আমাকে ওরা সেই সংক্রান্ত কিছু পদকও দেন আরকি। বেশ। তাহলে এই ঘটনাটি কিন্তু আপনার জীবনের বেশ একটি উল্লেখযোগ্য হ্যাঁ, ঘটনা। আসলে এখানে যখন আমি চলে আসি আমাদের ডুয়ার্সে উত্তরবঙ্গে, তখন আমি উত্তরবঙ্গ সংবাদের যে হেলথ পেজে নিয়মিত লিখতাম এবং যেটা আমার কাছে ভালো লেখা মানে বই আরকি। হ্যাঁ। একটা বই ২০০১ সালে, হুম। ২০০১ সালের বইমেলায় আমি একটা বই লিখি। সেটা হচ্ছে হৃদয়ের কথা বলে। ওটা কবিতার বই নয়, নামটা শুনলে মনে হবে কবিতার বই। ওটা ছিল হৃদরোগ তার মোকাবিলার জন্য আরকি। তো সেই আচ্ছা, আপনার ওই বইটাই আপনার ১ম প্রকাশিত বই। বই এবং আচ্ছা। ওই বইয়ের যিনি প্রেফেস লিখেছিলেন আমাদের সাহিত্যিক নারায়ণ সান্যাল আরকি। নারায়ণদা খুব মানে আমার কলকাতায় যখন থাকতাম ওনার সাথে যোগাযোগ ছিল। হুম। খুব রসালোভাবে তিনি যে শুধু মুখবন্ধ লিখেছেন তাই নয়, তিনি একটা সুন্দর করে ছবি এঁকেছেন। হুম। যেই ছবিতে তারই ছবি আছে আরকি। আত্মপ্রতিকৃতি দিয়ে একটা মজা করে লিখেছিলেন আরকি। এবং আরেকটা বিষয় লিখেছিলেন ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায়। ওনাকে অভিনেতা হিসাবেই চেনে। আচ্ছা। সত্যজিৎ রায়ের বহু বইতে তিনি অভিনয় করেছেন হুম। আরকি। হুম। তারও খুব কাছের সান্নিধ্য পেয়েছি। আরেকটা খুব মনে আছে, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা, চিপকো মুভমেন্টের যিনি হুম। প্রাণপুরুষ। তাকে ওই শান্তিনিকেতন থেকে দেশীকোত্তম দেওয়া হয় আরকি। সেই হুম। সময় তিনি এসেছিলেন কলকাতায়। তখন বর্তমান পত্রিকা থেকে তাকে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করা হয় আরকি। তো সেই দায়িত্বটা তখন বরুণ সেনগুপ্ত ছিলেন। হুম। তিনি আমাকে দিয়েছিলেন আরকি এবং আচ্ছা। সেটা বর্তমান পত্রিকাতে বেশ ভালো করে ছাপা হয়। হৃদয় দিয়ে রুখতে হবে পরিবেশ দূষণ, এরকম একটা ক্যাপশনে আচ্ছা। ছাপা হয়েছিল। বাহ! তাহলে আপনার বহু গুণীজনের সান্নিধ্য আপনি পেয়েছেন এবং সে সমস্ত স্মৃতি আজও আপনার হৃদয়ে একদম উজ্জ্বল হয়ে আছে। তো আপনি চিকিৎসার পাশাপাশি বর্তমানে আর কি কাজকর্ম করে চলেছেন? ১৯৯০ তে আমি ডুয়ার্সে মোটামুটি ফিরে আসি। হুম। তখন আমি দেখলাম যে এই অঞ্চলের মানুষ তো বিভিন্নভাবে কুসংস্কারগ্রস্ত আরকি। হুম। তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তারা শিক্ষা, বিজ্ঞান চেতনা এইসব বিষয়ে পিছিয়ে রয়েছে। হুম। আমি তখন এদের মধ্যে একটা অডিও ভিজুয়াল শো শুরু করলাম। শুধু বগর, বগর করলে তো মানুষ সবসময় শোনে না। তখন ম্যাজিক লন্ঠনের মতন প্রজেক্টর ছিল, স্লাইড প্রজেক্টর। তো স্লাইড প্রজেক্টর দিয়ে তাদেরকে দেখাতাম। এই যে গ্রহ, এই যে শনি গ্রহ, এই যে মঙ্গল গ্রহ, এই দূর আকাশের গ্রহ নক্ষত্রকে আমি তাদের চোখের সামনে টেনে আনতাম আরকি। আচ্ছা। এবং ওদেরকে বলতাম, আমাদের সৃষ্টি এভাবেই চলে এবং এরা আমাদের ভাগ্যটা নিয়ন্ত্রণ করে না। মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হয়
তার আর্থসামাজিক অবস্থান ও তার কর্মের দ্বারা। এই কথাটা আমি আদিবাসী মানুষদের বোঝানো শুরু করলাম। পরবর্তীকালে বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে, কখনো ম্যালেরিয়া, কখনো ডেঙ্গু, কখনো এনকেফ্যালাইটিস, এগুলো তো ফি বছর আমাদের ডুয়ার্স এলাকায় ফিরে ফিরে আসে। এবছর চিকনগুনিয়া, তো ও বছর দেখা যাচ্ছে ম্যালেরিয়া। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড অফ দিস প্রবলেমস? এগুলো আমি যেহেতু কিছুটা বিজ্ঞান শুধু না, তার সাথে আমি উম্মানকার ভাষা ভি জানলাম, ওই অঞ্চলের যে ভাষা ভাষা আর কি, তাতে তাদের কাছে পৌঁছানোটা আপনার কাছে সহজ হতো। আমি ওই ভাষাতেই বলতাম। মানে এই কাজটা আপনি শুরু করলেন কবে থেকে? 1990-92 থেকে শুরু করি, 4 দশক ছুঁই ছুঁই এখনো করে যাচ্ছি। এখন আপনি কি কাজ করছেন? এখন আমি করেছি, তারপরে ধরুন এগুলো তো ছিলই, তারপরে আমি আরো কিছু কাজ করেছি, যেরকম ছাদ্রি ভাষায় গান লিখেছি আর কি, সেটাও কি সচেতনতামূলক গান। তারপরে বাংলা ভাষায় চা বাগিচার মানুষের দুঃখ বেদনা, সেগুলো নিয়ে লিখেছি আর কি। যেরকম ধরুন এখন যেটা সমস্যা আমাদের, এই যে চা শিল্প, যেটা মূল শিল্প আমাদের ডুয়ার্স এলাকার, সেটা ইংরেজ আমলে করা। স্বাধীনতার পরবর্তীকালে এখানে কোনো পুঁজির বিনিয়োগ হয়নি আর কি, যা কিছু দেখা যাচ্ছে সেখানে। এই কারণে কি হয়েছে, এখানে কর্মসংস্থানের খুব অভাব। প্রতিটা বাড়ি থেকে যুবক যুবতীরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে রুটির খোঁজে। আমার একটা গানের এরকম বিষয়বস্তু আছে, সে তো মন হারিয়েছে সে বৈশাখে, সবুজের গালিচায় পথের বাঁকে। শেষ হচ্ছে যেইভাবে, বুদনির কোন দ্বারা হয়ে গেলা গান, প্রিয়জন দক্ষিণে রুটির খোঁজে, তার কথা বিরোহিণী শালিক বোঝে। বৃষ্টি ধারায় তার কান্না হারায়, একটি কুড়ি ওই 2টি পাতায়। বৃষ্টি ধারায় তার কান্না হারায়, একটি কুড়ি ওই 2টি পাতায়। কার দায়ে কে বা সেই অশ্রু মাপে, ধুমায়িত নাগরিক চায়ের কাপে। আসলে কি হয়েছে, এই কোভিড উত্তর যুগে দেখা যাচ্ছে যে বাচ্চারা বিভিন্নভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে আর কি। এখন আমরা যেটা করছি আর কি, এটা অডিও ভিজুয়ালসের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে মানুষ হওয়ার সহজ পাঠ। আচ্ছা, কিভাবে আমরা যখন বলি না, আমরা বলি সন্তান সন্ততিদের বলি, শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বলেন যে বাবা তুমি বড় হয়ে মানুষ হও, কিন্তু এই বিষয়টা আমরা ঠিক সবার কাছে স্বচ্ছ না। এমনি বলি হয়তো মান অ্যান্ড হুঁশ থাকলেই মানুষ হবে, কিন্তু এটা তো ঠিক বিজ্ঞানসম্মত হলো না। কোন কোন প্যারামিটার মেনটেন করলে এবং কি ধরনের ইনফ্রাস্ট্রাকচারস বা এলিমেন্ট দিয়ে একজন পূর্ণ মানুষ হতে পারে, সেই বিষয়টা আমরা এখন অডিও ভিজুয়াল শোর মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি। কিছুদিন আগে ধূপগুড়িতে সুকান্ত মহাবিদ্যালয়ে ওদের দেখালাম ছাত্রছাত্রীদের। তো এই সহজ পাঠটা আমরা আশা রাখি, আজ না হোক কাল, কাল না হোক পরশু সফল আপনি হবেনই। আমরা সফল হব না, আমাদের দেশে যারা নতুন প্রজন্ম তারা একটা ভালো নাগরিক হবে। আজকে যেমন বিভিন্ন রকমের কুৎসা, পারস্পরিক কাদা ছোড়াছড়ি, হিংসার এই যে বাতাবরণ আছে, এগুলো কেটে আগামী দিনে একটা নতুন সূর্য আমাদের এই উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের আকাশে জ্বলজ্বল করবে, এবং যেই সূর্যে বা যে প্রভাতে নতুন প্রজন্মের জন্য সতেজ নিঃশ্বাসের আশ্বাস থাকবে। বাহ, খুব সুন্দর আপনার ভাবনা এবং মূল্যবান একটি কথা আপনি তুলে ধরলেন। খুব সুন্দর লাগলো আপনার দীর্ঘ জীবনের কথা শুনে। আপনি এভাবেই আপনার কুসংস্কার মুক্ত সমাজ করার যে কাজগুলি করে চলেছেন সেটা করে যান। আপনার জীবন সুন্দর থাকুক, সুস্থ থাকুন আপনি। মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ। নমস্কার। নমস্কার। মাননীয়